ভারত সরকার তাদের একটা এজেন্ডা, এই এজেন্ডা তাদের সবসময় ছিল, কিন্তু এখন তারা বাংলাদেশকে পেয়েছে একটা দুর্বল সময়, অভ্যুত্থান হয়ে গেছে। পরবর্তী সরকার কিন্তু শক্তভাবে দাঁড়াতে পারে নাই, বা আমরা বলবো আমরা তাদেরকে দাঁড়াতে দেই নাই। ভারত সরকারের ইন্ধনে, তাদের এজেন্সিগুলোর ইন্ধনে, তাদের টাকা পয়সায় স্পষ্ট করে বলেন এমন কোন সার্বভৌম দেশ আছে যাদের সরকারি কোনো দফতরে পুরো ফ্লোর দিয়ে দেওয়া হয় একটা বিদেশি গোয়েন্দা বাহিনীকে? কথা মিথ্যা বললাম? যারা জানেন তারা জানেন। এইগুলো জনগণের দোষ নয়, সরকারের দোষ, কিন্তু আমরা জেনেও কিন্তু এর বিরুদ্ধে দাঁড়াতে পারি নাই। এই দুর্বলতা হলো রাজনৈতিক দুর্বলতা। সব সময় আমাদের এই সার্বভৌমত্ব কম্প্রোমাইজ হয়েছে। আমি জানি না কোন সরকার ছিল যারা কম্প্রোমাইজ করে নাই, একমাত্র জেনারেল জিয়াউর রহমান ছাড়া। এটা দুঃখজনক। অনেক কথা আছে, কিন্তু আমাদের সঞ্চালক বন্ধু বলেছেন সময় কম, আমি তাড়াতাড়ি শেষ করব। মূল কয়েকটা কথা বলবো, কোনো আবেগ অনুভূতি দিয়ে নয়, কিছু যুক্তি দিয়ে কথা তুলে ধরবো। প্রথমে আমি এই কথা বলে শুরু করব যে এই যে জুলাই আগস্টের অভ্যুত্থান, এই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং যারা পঙ্গু হয়েছেন, আহত হয়েছেন, এবং যারা এখনও বেঁচে আছেন, তাদের সবার প্রতি আমি শ্রদ্ধা সম্মান জানিয়ে কিন্তু আজকের আলোচনাটা শুরু করব। আমাদের বুঝতে হবে বাংলাদেশের 54 বছরের রাজনীতিতে বিশাল একটা পরিবর্তনের সূচনা তারা করেছে, যে পরিবর্তন 54 বছরে কোনো রাজনৈতিক দল করতে পারে নাই। কেন পারে নাই আমি ব্যাখ্যা দিতে যাব, আপনারা সবাই জানেন। কারণ রাজনীতির মূল কাজই ছিল ক্রাইম, 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 কারাপশন, 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 ভায়োলেন্স, 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 নিজেদের মধ্যে আর অন্যান্য নাগরিকদের বিরুদ্ধে। এই রাজনীতি যখন রাষ্ট্র চালায়, তখন সেই রাষ্ট্র কখনো তার সার্বভৌমত্ব, স্বাধীনতা রক্ষা করতে পারে না। এই রাজনীতির বিরুদ্ধে আমি বলবো একটা বলিষ্ঠ সংগ্রাম ছিল জুলাই আগস্টের অভ্যুত্থান। এটা নিয়ে পরে কথা বলবো শেষ সময়। এখন বলে আপনাদের আজকের যে মূল টপিক, পুশিন না, পুশিন মানে ভারত পুশ করছে। কেন করছে? অনেক বক্তারা বলেছেন। এইসব আমরা জানি। এইগুলো বন্ধ করতে হলে প্রথমেই বললাম, আমাদের প্রথম রক্ষা কবচ বাংলাদেশের রাজনীতির একটা বলিষ্ঠ ও গুণগত পরিবর্তন আনতে হবে। এই পরিবর্তন কোন দল আনতে পারবে? কোন দল আছে? যারা যতই চিল্লামিল্লা করুক, লক্ষ লক্ষ লোক নিয়ে সমাবেশ করুক, তারা কি আনতে পারবেন? তাহলে চিন্তা করে দেখেন কিভাবে আনা যায়। যদি আমরা আনতে পারি, কিভাবে আনা যায় চিন্তা করতে হবে। এটা কঠিন চ্যালেঞ্জ, কোনো সহজ পথ নয়। যেমন এই অভ্যুত্থান, এই বিপ্লব কোনো সহজ কাজ ছিল না, কঠিন কাজ। 1500 জীবন, তাজা প্রাণ আমাদের যুব সমাজকে, জনতাকে দিতে হয়েছে, ছাত্র সমাজকে দিতে হয়েছে। আহত অনেকেই পড়ে আছেন, কিন্তু এর ফল আমরা এখনো, এই পরিবর্তন ফল পাচ্ছি না, যার ফলে এই অবস্থা দাঁড়াচ্ছে। ফলটা কি? আমাদের ভারত সরকার, আমি কিন্তু সরকার বলি, আমি ভারত বলি না। আমি মনে করি না যে ভারতের সাধারণ জনগণ বাংলাদেশের সাধারণ জনগণের বিরুদ্ধে আছে। চক্রান্ত কারা করে? সরকাররা করে, ভারত সরকার আর বাংলাদেশ সরকার। ভারতের মানুষ তো ভারত সরকারকে কিছু নিয়ন্ত্রণ করতে পারে,
আমরা কিন্তু বাংলাদেশের সরকারকে কখনোই নিয়ন্ত্রণ করতে পারি না। শুধু সংবিধানে লেখা আছে জনগণই সকল ক্ষমতার মালিক, কিন্তু কোনো দিন ক্ষমতা আমাদের জনগণের হাতে আসে নাই। এই দুর্বলতাকে দূর করার জন্য কি রাজনৈতিক পরিবর্তন দরকার সেটা ভাবতে হবে। ক্ষমতা জনগণের কাছে আসতে হবে, সেটাই গণতন্ত্র, সেটাই গণক্ষমতা না, আমাদের পদ্ধতিতে নাই। আমাদের এই সংবিধান সেই ক্ষমতা কাগজে লিখেছে, কিন্তু পদ্ধতিগতভাবে জনগণকে দেয় নাই। জনগণ পদ্ধতিগতভাবে আইন সিদ্ধভাবে কখনোই কোনো এমপি মন্ত্রীকে জবাবদিহিতা এনে ফেলে দিতে পারে না। আদালতের মাধ্যমে কোনোদিন কোনো এমপি মন্ত্রী যে বাধ্য হয়েছে পদ ছাড়তে, এর কোনো ইতিহাস নাই। এখন ভারতের ব্যাপারে বলি, অনেকেই বলেছেন, প্রফেসর সাজিও বলেছেন, সেটা হচ্ছে ভারত সরকার তাদের একটা এজেন্ডা, সেই এজেন্ডা পরিষ্কার রাখেন। মানে ডক্টর সেলিম বলেছেন না, হায়দ্রাবাদ আর সিকিম, এই এজেন্ডা তাদের সবসময় ছিল, কিন্তু এখন তারা বাংলাদেশকে পেয়েছে একটা দুর্বল সময়, অভ্যুত্থান হয়ে গেছে। পরবর্তী সরকার কিন্তু শক্তভাবে দাঁড়াতে পারে নাই, বা আমরা বলবো আমরা তাদেরকে দাঁড়াতে দেই নাই। ভারত সরকারের ইন্ধনে, তাদের এজেন্সিগুলোর ইন্ধনে, তাদের টাকা পয়সায় স্পষ্ট করে বলেন এমন কোন সার্বভৌম দেশ আছে যাদের সরকারি কোনো দফতরে পুরো ফ্লোর দিয়ে দেওয়া হয় একটা বিদেশি গোয়েন্দা বাহিনীকে? কথা মিথ্যা বললাম? যারা জানেন তারা জানেন, আমি কাউকে খাটো করার জন্য আসি নাই, কিন্তু বুঝতে হবে এইগুলো জনগণের দোষ নয়, সরকারের দোষ। কিন্তু আমরা জেনেও কিন্তু এর বিরুদ্ধে দাঁড়াতে পারি নাই। এই দুর্বলতা হলো রাজনৈতিক দুর্বলতা। আমি ব্যাখ্যা না দিয়ে সরাসরি কয়েকটা প্রস্তাব আপনাদের বিচারের জন্য রাখবো। সে বিষয়টা হলো, আমাদের দেশের সব কিছুই কিন্তু পুশিন সহ জাতীয় নিরাপত্তার প্রশ্ন। সরকার একজন নিরাপত্তা অ্যাডভাইজার নিয়োগ দিয়েছেন, কোনোদিন প্রতিরক্ষা মন্ত্রী ছিল না, তাকেও প্রতিরক্ষারও দায়িত্ব দিয়েছেন, কিন্তু মন্ত্রী হলেন কিন্তু প্রধান উপদেষ্টা। এখন দেখেন জাতীয় নিরাপত্তা কিভাবে ডাইলিউট করা হয়েছে, ঘোলাটে করা হয়েছে, আগেও তাই ছিল। এই জন্য আমি স্পষ্ট করে বলি, এক ব্যক্তি দিয়ে হবে না, সারা পৃথিবীতে দৃষ্টান্ত আছে। আমরা এটা দাবি তুলতে চাই, আপনারা যদি সবাই দাবি তোলেন, আমাদের একটা পরিপূর্ণ জাতীয় নিরাপত্তা পরিষদ গঠন করতে হবে। জাতীয় নিরাপত্তা পরিষদে বিশিষ্ট জনেরা থাকবেন। এটা শুধু সামরিক জেনারেলরা নয়, এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা থাকবেন, যারা আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে, জাতীয় প্রতিরক্ষা নিয়ে স্টাডি করেছেন। এখানে অত্যন্ত অভিজ্ঞ, নীতিবান, সৎ, নৈতিক রাজনীতিবিদরা থাকবে, আর সরকারি লোক তো থাকবে। এই দাবিটা যদি ওঠে তাহলে এটা কিন্তু সবসময় ইস্যুগুলো সেখানে যাবে। ওই যে আমার ছাত্র বলেন চাবি দাও, ওরা চাবি দেবে। এরপরে বলে বিজেপির কথা। বিজেপি দুর্বল নয়, আপনারা জানেন দুর্বলতা কিন্তু নেতৃত্বে হয়। আপনারা জানেন তো রৌমারির হিরো অফ রৌমারি কোন সালে, 16 না 17 সালে, পদুয়া রৌমারি, জানেন তো? জেনারেল ALM ফজলুর রহমান, আমি তাকে বলি হি ইজ দ্য হিরো অফ রৌমারি। তার কিন্তু কোনো আদেশের অপেক্ষা করতে হয় নাই। যখন ভারতীয়রা চেষ্টা করেছে আমাদের অঞ্চল দখল করতে, ঢুকতে, খবর পেয়েছেন, উনি নিজের দায়িত্বে
পুরো শক্তি দিয়ে তাদেরকে প্রতিহত করেছে। কিন্তু দুঃখের বিষয় তারপর তাকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, বিজেপি দুর্বল নয়। এখন বিজেপির সাথে আমি দেখে অত্যন্ত আনন্দিত হয়েছি, সাধারণ গ্রামের সীমান্তের মানুষ দাঁড়িয়েছে না পুশিন ঠেকাতে। আমি বলি এইটাকে সংগঠিত করতে হবে। অর্থাৎ আমার এখানে একটা প্রস্তাব থাকলো, আপনি বিবেচনা করবেন, সমস্ত সীমান্ত জেলায় একটা জাতীয় যুব, যেটাই ভাবছিলাম, না জাতীয় সার্বভৌমত্ব সুরক্ষা ব্যাটালিয়ন করা দরকার। আপনাদের নামে জাতীয় সার্বভৌমত্ব সুরক্ষা ব্যাটালিয়ন যুব সমাজকে নিয়ে প্রত্যেকটি সীমান্ত জেলায় তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে এবং সশস্ত্র করতে হবে। যখনই ক্রাইসিস তাদের ডাকলেই লাইক এ রিজার্ভ ফোর্স তারা সীমান্তে বিজেপির শক্তি দ্বিগুণ তিনগুণ করে ফেলবেন। এর জন্য বাজেট থাকতে হবে। এখন বাজেট হচ্ছে, আমি এই সবার মাধ্যমে, সাংবাদিক ভাইদের মাধ্যমে বলবো, এই বাজেটে আপনারা জাতীয় সার্বভৌমত্ব সুরক্ষা বাহিনীর জন্য বরাদ্দ রাখেন, পরিকল্পনা নেন, প্রত্যেকটা জেলাতে গঠন করা শুরু করে দেন। এগুলো গঠন শেষ করতে, প্রশিক্ষণ শেষ করতে 3-4 মাসও লাগবে না, 2-3 মাসের ট্রেনিংই যথেষ্ট। তারপর আস্তে আস্তে এরা আরও বেশি শক্তিশালী হবে। এবং একই সাথে আমি বলবো যে সার্বভৌমত্ব রক্ষা করতে হলে শুধু সরকার নয়, শুধু বাহিনী নয়, জনগণকে সচেতন করে তুলতে হবে। গণচেতনা এমন পর্যায়ে নিতে হবে যে কোনো শক্তি যেন ভাবতে না পারে বাংলাদেশের কোনো সীমান্ত যদি তারা লঙ্ঘন করে, অখণ্ডতাকে অসম্মান দেখায়, সারা বাংলাদেশের মানুষ দল মত ধর্ম নির্বিশেষে প্রতিরক্ষা দাঁড়িয়ে যাবে। নেশন উইল গো টু ওয়ার যদি সেই রকম থ্রেট হয়। এই থ্রেটটা আছে, অনেকেই বলেছেন। সেটি কি? ওই যে হায়দ্রাবাদ সিকিম, দীর্ঘমেয়াদী একটা লম্বা পরিকল্পনা তাদের আছে। জনগণকে বোঝাতে হবে এবং আমাদের সোচ্চার হতে হবে। বাংলাদেশ হায়দ্রাবাদ নয়, বাংলাদেশ সিকিম নয়। একটা গণ আলোচনা ছাড়া হবে না জেলায় জেলায়। এখন শেষ কথাটা বলি, সেটা হচ্ছে আমাদেরকে এই সরকারকে যে যাই বলুক শক্তিশালী করতে হবে। অস্থিতিশীল করে রাখলে তারা কোনো কাজই করতে পারবে না। এই 10 মাস আমরা অনেক সমালোচনা করতে পারি, আছে, যুক্তিসঙ্গত সমালোচনা আছে, কিন্তু আমি বলি যে এই সরকার বর্তমান সময়ের জন্য, এই সরকার নেতৃত্ব ডক্টর ইউনূস ইজ দ্য বেস্ট পারসন। কিন্তু কন্টিনিউয়াসলি যদি থাকে, আমরা হ্যারাস করতে থাকি, তার সরকারে যারা আছে হ্যারাস করতে থাকি, তাহলে পরে এই সরকার কিছু করতে পারবে না। বাধ্য পট করে একটা নির্বাচন দিয়ে চলে যেতে। আর নির্বাচন দিলে কি হবে? কারা আসবে ক্ষমতায়? তারা কি তুলসী ধোয়া পাতা? তারা যায় নাই দিল্লিতে? গেছে কিনা বলেন? তাহলে নির্বাচন চায়, আবার দিল্লিতে গিয়ে ওই তার পাশে বসছিল, হ্যাঁ, অমিত শাহ। কেন তার পাশে গিয়ে দাঁড়ালেন ভাই? আমি তাদের এই অ্যাকশনটাকে ব্যক্তিগতভাবে কন্ডেম করি। এখন এই কথাটা বলে আমি বলবো, এই সরকারকে স্থিতিশীল করতে কি দরকার সেটা বলে শেষ করবো। সেটা হচ্ছে এখন
দরকার একটা গণপরিষদ নির্বাচন, জাতীয় নির্বাচন নয়। গণপরিষদ নির্বাচন যাচাই বাছাই করবে এই সংবিধানটা কি কি ভালো আছে, কি কি মন্দ আছে, প্রয়োজনে নতুন করে করবে। এবং এই গণপরিষদ নির্বাচন করার পর তাদের এই একটা দায়িত্ব হবে, তারা এখানে জনগণ কিভাবে ক্ষমতায়িত হবে বাস্তবে জেলায় জেলায় সেই ব্যবস্থা করে দিতে হবে। আর দ্বিতীয় দায়িত্ব হবে তাদের এই সরকারের জবাবদিহিতা নেবে। ঘুষের কথা উঠেছে, আপনারা জানেন, এই ঘুষখোর যারা থাকবে তাদের অবশ্যই ফেলে দিতে হবে। আর এখানে আমি বলবো 3 মাসের মধ্যে তাদের মেয়াদ হওয়া উচিত 3 বছর, শেষে 3 মাসের আগেই তারা একটা তত্ত্বাবধায়ক সরকার করে জাতীয় নির্বাচন দেবেন। এর মধ্যে সরকারের চরিত্র বদলাতে পারে, সরকারের ক্যাবিনেট বদলাতে পারে, ভালো মন্দ করতে পারে।